আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। লাস্ট দিনে আমরা কতদূর দেখেছিলাম? এটা দেখা হয়েছিল লাস্ট দিনে? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা কি এটা দেখেছিলাম? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি জিরো ক্রসিং ডিটেক্টর, বাট এটা হচ্ছে ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। ঠিক আছে? তা আমাদের এখানে আমরা বলেছিলাম যে ফার্স্ট নামটা দেখে আমরা বুঝবো যে যদি ইনভার্টিং অর নন ইনভার্টিং তার উপর ডিপেন্ড করে আমাদের ইনপুট কোথায় অ্যাপ্লাই হবে। যেহেতু ইনভার্টিং হলে আমাদের ইনপুটটা ডাইরেক্টলি 2 নম্বর পিনে চলে আসবে। সো 2 নম্বর পিনে যদি আমরা ইনভার্টিং ইনপুট মানে ইনপুটটা অ্যাপ্লাই করি, তাহলে অপোজিট যে টার্মিনাল থাকবে ওখানে আমরা সবসময় রেফারেন্স ভোল্টেজটা অ্যাপ্লাই করব। সো আমরা এটা দেখছি হচ্ছে জিরো ক্রসিং ডিটেক্টরের জন্য। সো এখানে যদি আমরা তাহলে রেফারেন্স হিসেবে 0 ভোল্ট অ্যাপ্লাই করব। তো এই টাইপের যে কোনো সার্কিটকে আমরা বলেছি যেগুলি বেসিক্যালি কম্পারেটর সার্কিট। তা আমরা এখানে সবসময় কম্পারেটর যে ইকুয়েশন সেটা ইউজ করব এবং পার্টিকুলার গুলি ভ্যালু বসে এটাকে আগে সিম্পলিফাই করে নিব। সো আমরা দেখতে পাচ্ছি যে ভিআই অ্যাপ্লাই করছে 2 নাম্বার পিনে, আর 2 নাম্বার এই নোডে এখানকার হিসেবে, আর এখানকার V1 ভোল্টেজের এখানে আমরা 0 ভোল্ট অ্যাপ্লাই করছি। সো আমাদের ইকুয়েশন থেকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা এরকম একটা কিছু পাচ্ছি। সো আমরা যখন এরকম কিছু একটা ইকুয়েশন পাবো, ফার্স্ট স্টেপ হচ্ছে যে কোন ভ্যালু ভিআই ভ্যালু বসালে বা ভিআই এর কোন ভ্যালুর জন্য আউটপুটের ভ্যালুটাকে 0 আনা যায়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিআই এর ভ্যালু কত বসালে আউটপুট 0 হবে? 0। 0। তাহলে আমরা যেকোনো সার্কিট দিলে মানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রেফারেন্স থাকুক বা যাই মানে থাকুক বা না থাকুক, ফার্স্ট আমরা যদি 0 বের করতে পারি কোন ভ্যালুর জন্য তাহলে আমাদের ইকুয়েশনটা মানে বের করতে ইজি হবে। তো ফার্স্টে আমরা 0 এর জন্য দেখলাম। সো যেহেতু ওপেন লুপ সার্কিট গেইন অনেক বেশি, তাহলে 0 থেকে অল্প একটু বেশি হলে এই জায়গায় ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? যে আমি ভি এর ভ্যালুটা পজিটিভ ভ্যালু বসাবো 0 থেকে বড়, বাট এখানে যেহেতু নেগেটিভ একটা সাইন আছে তাহলে পুরো জিনিসটা ইনভার্টেড হয়ে যাবে। সো আমরা তখন নেগেটিভ ভি স্যাচুরেশন পাবো। সিমিলার ভাবে যদি এখন আমরা ভি এর ভ্যালুটা 0 থেকে জাস্ট কিছু কম বা তার থেকে অনেক বেশি ভ্যালু যেতেই নাও, তো আমাদের এখানে ভি এর সাথে তখন মাইনাস ভিআই আসবে। এই মাইনাস প্লাস এক্সট্রা একটা মাইনাস দুইটা মিলে হয়ে যাচ্ছে তাহলে প্লাস ভি স্যাচুরেশন। সো যেহেতু ইনভার্টিং সার্কিট তাহলে এখানে ইনপুটের ভ্যালু যখন পজিটিভ হবে রেফারেন্স থেকে বেশি হবে, তাহলে আমরা আউটপুটে মাইনাস ভি স্যাচুরেশন পাবো। আর ইনপুটের ভ্যালু যখন রেফারেন্স থেকে কম হবে তখন আমরা আউটপুটে পজিটিভ ভি স্যাচুরেশন পাবো। সো আমরা যদি এটার উপর বেস করে এখানে ইনপুট আউটপুট গ্রাফটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেসিক্যালি সরি মিনিট, হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি যে আমাদের এখানে তাহলে কার্ভটা যে ইনপুটটা যদি সাইন ওয়েভ বা স্কোয়ার ট্রায়াঙ্গুলার তুমি যেটাই নাও, যেহেতু আমাদের এখানে রেফারেন্স পয়েন্টের ভ্যালুটা 0, সো যখনই ইনপুটের ভ্যালুটা রেফারেন্সের সমান হবে ওই পার্টিকুলার পয়েন্টগুলিতে আউটপুটের ভ্যালু 0 হবে। তো আমরা এই পয়েন্টটা দেখলাম। আর যখন ইনপুটের ভ্যালু 0 থেকে বা রেফারেন্স থেকে বেশি হবে, দ্যাট মিনস এই পুরো এরিয়াটার সময়, তখন আউটপুটে আমরা পাবো হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন। সো এই জায়গা থেকে জাম্প করে আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনকে হোল্ড করবে এই জায়গায়। এবং যে মুহূর্তে ইনপুটের ভ্যালুটা রেফারেন্স ভ্যালু থেকে কম হবে, দ্যাট মিনস নেগেটিভ ভ্যালু হচ্ছে এরকম, তখন আমরা আউটপুটে পাবো পজিটিভ ভি স্যাচুরেশন। সো আউটপুটটা তখন 0 থেকে জাম্প করে পজিটিভ ভি স্যাচুরেশন সময় পর্যন্ত হোল্ড করবে, যতক্ষণ পর্যন্ত আবার ইনপুটের ভ্যালুটা রেফারেন্সের সমান না হয়। সো এইভাবে আমরা একটা ইনভার্টেড স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারি এই টাইপের কম্পারেটর সার্কিট ইউজ করে। সো এটা ইনপুট আউটপুট কার্ভের প্যাটার্নটা কি বুঝতে পারলাম? জি স্যার, বুঝছি। গুড। তাহলে এটার ট্রান্সফার কার্ভ দেখতে কেমন হবে? ট্রান্সফার কার্ভ হচ্ছে যে এখানে আমরা সেটা এইখান থেকে দেখতে পারি যে যখন
ইনপুটের ভ্যালু 0 তখন আউটপুট 0 হবে। সো আমরা ফার্স্টে ইনপুট আউটপুটের ভ্যালু মার্ক করলাম। বাট যখনই আমরা ইনপুটের ভ্যালু 0 থেকে বা রেফারেন্স যে পয়েন্ট আছে তার থেকে আরো বাড়াবো, আউটপুটের ভ্যালু সবসময় ফিক্স, সেটা হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন। তাহলে সবসময় মাইনাস ভি স্যাচুরেশন। আর যখনই ইনপুটের ভ্যালু 0 থেকে কম হচ্ছে বা রেফারেন্স থেকে কম হচ্ছে, তখনই আমরা সবসময় পজিটিভ ভি স্যাচুরেশন পাবো। সো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই 0 পরে ডান দিকে ইনপুটের ভ্যালু কি পজিটিভ, এটা কি আমরা জানি সবাই? জি স্যার। আর এই 0 এই পাশে হচ্ছে ইনপুটের ভ্যালু নেগেটিভ। সিমিলার ভাবে এটা যেহেতু 0 আর উপরেরটা হচ্ছে আউটপুটের কার্ভ, তা দেখো এটা হচ্ছে আউটপুট পজিটিভ, এখানে হচ্ছে আউটপুট নেগেটিভ। তো আমরা দেখতে পাচ্ছি এই পুরোটা সময় ধরে যখন ইনপুট পজিটিভ বা রেফারেন্স থেকে ইনপুটের ভ্যালু বেশি, তখন আমরা আউটপুট কি পাচ্ছি? নেগেটিভ ভ্যালু পাচ্ছি না? জি স্যার। ঠিক আছে কি? আচ্ছা, সিমিলার ভাবে যখন ইনপুটের ভ্যালুটা নেগেটিভ দিচ্ছি, তখন আমরা আউটপুটের ভ্যালু পাচ্ছি কি? পজিটিভ। সো এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে ইনপুটটা ইনভার্টিং টার্মিনালে দেওয়া। বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই কার্ভটা দেওয়া থাকলে বা ইনপুট আউটপুট কার্ভ দেওয়া থাকলে কি সার্কিট ডিজাইন করা যাবে? জি স্যার। ওকে, তাহলে আমার এখানে আরেকটা আছে, সেটাও দেখে নিই। দেন আমি তোমাদের একটা করতে দিব একটা জিনিস। ওকে, তাহলে আমরা যদি এখন কোনো পার্টিকুলার ভোল্টেজের সাথে কম্পেয়ার করি, তো আমাদের এখানে সার্কিটটি ইনভার্টিং, বাট আমরা 0 রেফারেন্স না নিয়ে 3 ভোল্টের সাথে কম্পেয়ার করছি। সো আমরা বলেছিলাম যে তুমি এখানে যে ভোল্টেজটাই দিব, সেম ভোল্টেজটাই এখানে চলে আসবে। কোথায়? অপোজিট টার্মিনালে। আর যেহেতু তুমি সার্কিটটা বলছো ইনভার্টিং, তাহলে ইনভার্টিং টার্মিনালে আমরা ইনপুট অ্যাপ্লাই করব। সো এরপর আমাদের কাজ হচ্ছে যে ওপেম এর এই যে টার্মিনাল আছে, কোন টার্মিনালের ভোল্টেজটা কত, সেটা যদি আমরা এই ইকুয়েশনে বসানোর জন্য বের করে নিই এই ভ্যালু হিসেবে দেখে, তাহলে আমরা এই ইকুয়েশনটা এরকম একটা মডিফাইড ইকুয়েশন পাবো এবং একই প্যাটার্ন ফলো করব যে কখন এই ভ্যালুটা 0 হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটা 0 হবে। সো আমরা এটা ফার্স্টে বের করব, দেন 3 থেকে বেশি বা কম ভ্যালুর জন্য ইকুয়েশনটাকে ডিফাইন করে নিব। সো এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই লাইনটা কি এক্সপ্লেন করতে হবে, না এটা বুঝতে পারছি? কি মনে হচ্ছে তোমাদের? যদি বলো তাহলে এক্সপ্লেন করব, আর যদি মনে হয় বুঝতে পারছো তাহলে আর এক্সপ্লেন করবো না, তাহলে আমি একটা প্রবলেম বলবো। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে এই কার্ভটা দিলে বা এটা দিলে বাকি জিনিসগুলি করা যাবে তো, না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে যে আমাদের এখানে এই ইনপুটটা এখানেই আছে যেখানে দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে রেফারেন্স ভ্যালুটা আর এই জায়গায় নাই। ঠিক আছে, এই জায়গায় রেফারেন্সটা নাই। ঠিক আছে, রেফারেন্সটা আমরা চেঞ্জ করে আমরা এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে রেফারেন্স ভ্যালু। এখন ইনপুটটা আগের মতোই আছে। ঠিক আছে, আর তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটার একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, যে এখন ভিএম এর ভ্যালু হচ্ছে ধরো 5 ভোল্ট আর রেফারেন্সের ভ্যালু ধরো 8 ভোল্ট। তো এটাও হচ্ছে -5 ভোল্ট। সো আউটপুট কার্ভটা কেমন হবে আর ট্রান্সফার কার্ভটা দেখতে কেমন হবে, সেটা আমাকে তোমরা একটু নিজেরা ড্র করো, করে ফাইনালাইজ করে তারপরে আমাকে বলো। স্যার পজিটিভ প্রিসেট হবে সবসময়। শিওর হয়ে বলো। মানে ক্যালকুলেশন করো শিওর হয়ে, দেন ফাইনালাইজ করে আমাকে বলো যে আউটপুটটা এরকম কিছু একটা হবে। ঠিক আছে, শুধু আউটপুট না, ট্রান্সফার কার্ভটাও দেখতে কেমন হবে বা কিরকম আঁকা উচিত, সেটাও তো ঠিক করে আমাকে তারপর একবারে বলো। ট্রান্সফার কাপটা উল্টা মুখটা হবে স্যার। হ্যাঁ, কিরকম হবে শুনতে পারছি না, একটু জোরে বল প্লিজ। এটার উল্টা মানে উল্টাটার অর্থ- ট্রান্সফার কার্ভ উল্টো হবে না ইনপুট উল্টো হবে?
কোনটার স্যার কথা? সার্কিটটা স্যার একটু দেখানো যাবে স্যার উপরে হ্যাঁ, একটু? অবশ্যই দেখানো যাবে। সার্কিটে যে এরকম। ঠিক আছে? বলেছি এই রেফারেন্সটা এখন কত? 3 না, এটা 8 আর ইনপুটের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে 5 ভোল্ট। স্যার পজিটিভ প্রিসেট থাকে সবসময় স্যার। সবসময় কি হবে? স্যার পজিটিভ প্রিসেট থাকবে। সবসময় পজিটিভ রিসেট। কেন পজিটিভ রিসেট হবে সবসময়? কারণ স্যার রেফারেন্স স্যার সবসময় রেফারেন্স রেফারেন্স সবসময় বড়। কার থেকে বড়? ইনপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ হচ্ছে হচ্ছে ইনপুট থেকে বড়। আচ্ছা, গুড। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে আমাদের আসলে ফার্স্টে হচ্ছে আমাদের এই ৩ টে ইকুয়েশনই কিন্তু কাজে দিবে। দেখো তো এইখানে ইনপুটের ৩ টে কন্ডিশন থাকে যে কোন এক সময় ইনপুট রেফারেন্স থেকে বড়, ছোট আর সমান। তো আমাদের এখানে কি ইনপুটটা রেফারেন্স থেকে বড় হচ্ছে কখনো? যদি আমরা না এই স্যার। গ্রাফটা দেখি, বড় হচ্ছে না। ঠিক আছে? ইনপুট কি রেফারেন্সের সমানও হচ্ছে? না না স্যার। তাহলে এই কেসটা ওইখানে ভ্যালিড না। বাট ইনপুট কি রেফারেন্স থেকে ছোট, এই কেসটা কি ভ্যালিড এখানে? জি স্যার। জি স্যার। এবং পুরোটা সময়ের জন্যই ভ্যালিড। ঠিক আছে কি? জি স্যার। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমরা ডাইরেক্টলি এখন তাহলে কি বলতে পারি যে আমাদের আউটপুটটা তাহলে কি হবে সবসময়ের জন্য এরকম পজিটিভ ভি স্যাচুরেশন। ঠিক আছে কি? জি স্যার। এখন এই সেম ভ্যালু যদি দেওয়া থাকে তোমাকে ইনপুট আউটপুট কার্ভ নাইকে বলা হচ্ছে ট্রান্সফার কার্ভ আঁকতে, তাহলে তুমি কি করবা? অল টাইম উপরে থাকবে মানে বি স্যাচুরেশন পজিটিভ। চিন্তা করে বলো। মানে তোমার কথা মতো সবসময় আমি এরকম আঁকবো, এরকম ভ্যালু? জি স্যার। আচ্ছা, আমার এখানে কিন্তু এই জায়গার ভ্যালু 5, এই জায়গার ভ্যালু -5। ঠিক আছে? আমি চিন্তা করে দেখো কার্ভটা আমি কি তোমাকে যদি বলা হলো যে সার্কিটটা আমি দিয়ে দিলাম, সেখানে আমি ইনপুটের ম্যাগনিটিউড হিসেবে বলে দিলাম, রেফারেন্সটা বলে দিলাম, দেন তোমাকে বললাম ইনপুট আর ওয়েভ আঁকো, ট্রান্সফার কার্ভ আঁকো। তাহলে তুমি ইনপুট যদি আঁকো সেটা যদি এটা হয়, বুঝলাম এটা হয়েছে। এখন ট্রান্সফার কার্ভটা কেমন হবে তুমি সেটা বললাম। তোমাদের একজন বলেছে যে সবসময় পজিটিভ বি স্যাচুরেশন হবে। আর অন্য কেউ কিছু বলবা না, এটাই ফাইনাল? কি মনে হচ্ছে? স্যার মূল বিন্দুগামী সরলরেখা হবে? মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা কিরকম একটু বলো, আমি তাহলে ড্র করি, তাহলে তোমার তারপরে এক্সপ্লেন করতে ইজি হবে। বলো দেখি। মানে স্যার একটা স্লোপের মতো যে হ্যাঁ, বি। কোন জায়গা থেকে স্টার্ট করব? এই পয়েন্ট থেকে? না স্যার, জিরো থেকে। জিরো থেকে কোথায় যাব? কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? স্যার উপরের দিকে। কোথায়? এখানে না আরো পরে? স্যার একটা স্লোপ হবে আর কি 45 এ। স্যার 45 ডিগ্রি। আচ্ছা, আর ফার্স্ট আমাকে বলো যে স্লোপ হওয়া মানে কি? যে ইনপুট বাড়ছে আউটপুট বাড়তেছে, তখন আমরা স্লোপ পাই না? জি স্যার। এখানে তুমি আউটপুটের কার্ভ দেখো তো, আউটপুটের কার্ভে কি ইনপুটের সাথে আউটপুটের ভ্যালু কি স্লোপ আকার লিনিয়ার ভাবে বাড়ছে না আউটপুটটা ফিক্স? স্যার আউটপুট, ও স্যার আউটপুট তো ফিক্সড। স্যার কার্ভটা শুধু বাম পাশে হবে মানে নেগেটিভ সাইড। হুম, মানে এই স্যার কার্ভটা শুধু বাম পাশে হবে, মানে প্লাস বি স্যাচুরেশন হবে বাম পাশে থাকবে। জি স্যার। মানে তোমার কথা মতে তাহলে আমি যদি ড্র করি তাহলে তুমি বলছো যে এইটুক হবে এরকম। জি স্যার। তাহলে পজিটিভের সময় কি হবে? চিন্তা করে বলো। না, তোমাদের কেন বলছি যে দেখো, আমি তোমাদের এর আগে কালকেও 3টে সার্কিট বলেছি, আজকেও একটা বললাম। তা তোমাদের আমি যদি এখন যে কোনো দিয়ে তুমি বলতেছো তুমি বুঝতেছো, সো আমি এই জন্য বলছি যে ঠিক আছে আমি যদি একটু ডিফারেন্ট দিই ভেরিয়েশন, তাহলে আসলে তুমি বুঝতেছো কিনা। তা এখন কি মনে হচ্ছে? তাহলে কি পুরো সিস্টেমটা কি ভালো মতো বুঝতে পারছো, না কিছুটা বুঝায় ঘাটতি আছে? বলো তো কি মনে হচ্ছে এখন? পুরো লাইনটাই হওয়ার কথা। পুরো লাইনটা হবে? আর কেউ নাই তোমাদের, মানে এই দুইটি এই অপশন, এই দুইটি না আরো অপশন আছে?
আচ্ছা, তাহলে ফার্স্টে আমাকে এটা শিওর হয়ে বলো, এই যে ইনপুট আউটপুটের কার্ভটা যেটা বলেছো, এটা শিওর না এটাও ভেরিয়েশন হতে পারে? কি মনে হচ্ছে? স্যার এটা শিওর। এটা শিওর, সবাই শিওর যারা বলছো? জি স্যার, এটা তো শিওর। আর বাকি যারা বলছো না কিছু বা অ্যাটলিস্ট শুনতেছো, তাদের কাছে কি মনে হচ্ছে ঠিক বলেছে ওরা? ওকে, ঠিক আছে, তাহলে ওরা হয়তো বলবেও না কিছু। তোমরাই বলো যে তাহলে এটা যদি ঠিক হয়, আমি বলছি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাম পাশের তো ঠিক আছে, আর ডান পাশে কার্ভটা কেমন হবে তাহলে? এরকম স্ট্রেট লাইন হবে? আচ্ছা, তো আমাকে ওইটা একটু বলো তো প্লিজ। আরেকজন যেটা বললা যে স্লোপের মতো হবে, স্লোপের কনসেপ্টটা কেন আসছিল? ওটা কি একটু বলতে পারবা? মানে স্লোপ কেন চিন্তা করছিলা তুমি? না স্যার, দেখে মনে হচ্ছিল যে স্যার ইনপুট বাড়তেছে তার সাথে আউটপুটও বাড়তেছে, এই জন্য বলছিলাম স্যার। আচ্ছা, কিন্তু ওটা কিন্তু সবসময় মনে রাখবে, আউটপুট বাড়ছে মানে কিন্তু আউটপুটের ভ্যালু বাড়তে হবে। ইনপুট কিন্তু দেখো তোমার এখানে ইনপুট থেকে ভেরিয়েশন আছে না, একবার 0 থেকে +5 যাচ্ছে, একবার -5 যাচ্ছে, যেটা আমি বলেই দিয়েছি যে ভ্যালুগুলি +-5। বাট আউটপুট কি একবার জি স্যাচুরেশন থেকে স্যার। বাড়ছে বা কমছে তা তো হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডান দিকেরটা এটা তোমরা পারছো না তোমাদের হিসেবে, নাকি এটাই ফাইনাল যেটা দেওয়া আছে এটাই হবে? স্যার একটু কনফিউশন আছে স্যার, মনে হচ্ছে যে মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকেই হবে শুধু উপর লাইনটা এরকম। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। তো থ্যাংক ইউ, এই যে অ্যাটলিস্ট চিন্তা করছো, এরকম জিনিস যদি তোমরা চিন্তা করো তাহলেই ওখান থেকে সলিউশন বার হবে। ঠিক আছে, তোমাদের এই পাশেরটা পুরোটা ঠিক আছে, কোনো ভুল নাই, বাট ডান দিকের কনসেপ্টটাতে ভুল আছে। কেন সেটার ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে বাম পাশে কার্ভটার এক্সপ্লেনেশন দিই, দেন এটা যাই, তাহলে তোমার জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। বাম পাশে কার্ভটা দেখো, তোমার এখানে একটা ইনপুট সিগন্যাল দেওয়া আছে না, নাকি দেওয়া নাই? দেওয়া আছে। তার মানে একটা তুমি ফিক্সড ইনপুট নিয়েছো, নিয়ে দেন রেফারেন্সের সাথে কম্পেয়ার করে দেখছো। এই জন্য এটার নাম হচ্ছে ইনপুট আউটপুট কার্ভ। তার মানে তুমি একটা পার্টিকুলার ইনপুট দিলে এই রেফারেন্সের সাথে, বা এই রেফারেন্স বলতে কি বোঝাচ্ছি, এই রেফারেন্স বলতে বোঝাচ্ছি যে এই যে সার্কিটটা ছিল, এই সার্কিটটাতে তো আমি এখন রেফারেন্স 8, মানে এই সার্কিটে তুমি যদি এই যে ভ্যালুটা আমরা বলছি এই সেম ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করো, দ্যাট মিন্স এই 5 ভোল্টের ইনপুট, দেন এর রেসপন্সটা দেখতে কেমন হবে সেটা তুমি ড্র করেছো। এখন আমি যদি এখানে 5 না দিয়ে 2 ভোল্ট নিতাম বা 10 ভোল্ট নিতাম, তাহলে রেসপন্স কি সেম থাকতো না চেঞ্জ হয়ে যেত? টেন দিত। আমি যদি 10 ভোল্টের ড্র করতাম তাহলে কি চেঞ্জ হতো না সেম হতো? চেঞ্জ তো চেঞ্জ হয়ে যাবে। আর ইনপুটটা যদি 5 ভোল্ট না নিয়ে 2 ভোল্ট নিতাম তাহলে কি চেঞ্জ হতো না এরকমই থাকতো? 2 স্যার ভোল্ট এরকম যেত। চেঞ্জ হতো না সেম থাকবে? সেম থাকে। সেম থাকতো স্যার 2 ভোল্ট। হ্যাঁ, তার মানে রেফারেন্স থেকে কম ভ্যালু যাই আঁকবো সেমই থাকবে আউটপুট। রেফারেন্স থেকে বেশি আঁকলে যখনই রেফারেন্স থেকে ইনপুটের ভ্যালু সামহাও বেড়ে যাবে, ওই পার্টিকুলার পজিশন গুলির জন্য আউটপুটে ভেরিয়েশন আসবে। এটা আমরা এই যে এই ইকুয়েশনটা থেকে দেখতে পাচ্ছি না? ঠিক আছে কি? বাট এই Yes, কার্ভটা তুমি যখন ড্র করবা, তুমি যখন একটা ইনপুট দিয়ে ড্র করছো তাহলে যা আছে তাই, এটাই ঠিক আছে। কিন্তু ট্রান্সফার কার্ভ মানে কিন্তু আমরা কি এখানে কি বলে দিয়েছি যে তোমার ট্রান্সফার কার্ভটার ইনপুটটা সাইন ওয়েভ হবে না কজ ওয়েভ হবে না ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে? বলেছি কিছু? না স্যার। না সাইন ওয়েভটা বা এই যে ইনপুট নিচ্ছ তার ফ্রিকোয়েন্সি কত হবে সেটা কি বলেছি? না স্যার। বলেনি। হ্যাঁ, তবে এখানে একটা অ্যামপ্লিটিউড দাগ দিয়েছে, এটা এই জন্য দেই অনেক সময় যাতে তোমরা এট লিস্ট ওইটা দেখে একটা রেফ ইনপুট রাখতে পারো। অনেকে কনফিউজড হয়ে যাবে, আচ্ছা আমরা ইনপুটটা কত ভ্যালুর জন্য আঁকবো, সেজন্য আমরা একটা দাগ দিই। বাট এটা যদি না দেই তাহলে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা ইনপুট কত হবে সেটা আসলে জানি না। আমার কথা কি বুঝতে পারছো? বা ইনপুট কি হবে সেটা আমরা জানি না, বাট তার উপরে আউটপুট কার্ভও ডিপেন্ড করে না। তাহলে আমি যখন কোন একটা এই টাইপের সিস্টেমের জন্য ড্র করব, তা আমার কোন জিনিসটা ফোকাস হওয়া উচিত বলো?
এখানে আমার রেফারেন্স পয়েন্ট কত? 8 তাহলে আমাদের আউটপুটটা কখন 0 হবে? যদি আমরা এই যে ইকুয়েশনটা এখানে যেটা লেখা আছে এটা নিয়ে চিন্তা করি, আমাদের এই ইকুয়েশনটাতে এখন আমাদের ভ্যালুগুলি ডিফারেন্ট। কি ডিফারেন্ট? আমাদের ভ্যালুগুলি রেফারেন্স যেখানে 3 ছিল এখন আর এখানে কোথাও 3 না। 3 গুলি কত দ্বারা রিপ্লেস হয়ে যাবে? 8 8 8 8 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমি এখানে লিখবো সব জায়গায় কত? 8 লিখে দিব। তাহলে আমার ট্রান্সফার কার্ভ মনে রাখতে হবে যে আমার ইনপুট কি সবসময় 5 ভোল্টই হবে? আমি একটা সার্কিট বানালাম। ওখানে কি আমি সবসময় ইনপুট 5 ভোল্ট পিক টু পিকে দিব? না আমি 10 ভোল্টও দিতে পারি, 15 ভোল্টও দিতে পারি। কি মনে হয় তোমার? যেকোনো ইচ্ছা মতো ইনপুট ডিফারেন্ট হতে পারে, বাট ইনপুট ডিফারেন্ট করলে কি আমার সার্কিটটা চেঞ্জ হয়ে যাবে না? সার্কিটটার ইন্টারনাল ডিজাইন সেম থাকবে। সেম থাকবে তার রেসপন্স চেঞ্জ হবে না? রেসপন্স সেম থাকবে। সেম সেম থাকবে। রেসপন্সও সেম থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা করব, আমরা ফার্স্টে এইভাবে লাইন ড্র করব যে কোন ভ্যালুতে ভ্যালুটার লেভেল শিফট হচ্ছে সেটা কত ছিল? 8। কেন? দেখো আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যালু যখন 8 হবে তখন আউটপুট কত হবে? 0 হবে। এরকম একটা পয়েন্ট হবে। 8 এর থেকে যদি ইনপুট বেশি হয় তাহলে আউটপুট কি হবে? মাইনাস আর মাইনাস ভি স্যাচুরেশন হবে। কখন হবে? 8 এর থেকে বেশি। দেখো তো এই সময় কি 8 এর থেকে বেশি না ইনপুটটা? জি স্যার কারণ আমি কি সবসময় 8 এ নিব ইনপুট? 5 এ নিব? কারণ ইনপুট তো 10, 15 এরকমও নিতে পারি। আর ইনপুটের ভ্যালু যদি 8 এর থেকে কম হয় তাহলে আউটপুট কি হবে? তাহলে কি ট্রান্সফার কার্ভটা বুঝতে পারছি এবার? জি স্যার ইনপুট আউটপুট কার্ভ দেখে হয়তো আমি বুঝতে পারছি না যে এখানে কততে চেঞ্জ হবে, বাট রেফারেন্স দেখে তো আমি বুঝতে পারছি যে আসলে ইনপুটের ভ্যালুটা যদি আমি এখানে না দেয়া ইনপুটটা আর একটু বেশি নিতাম কোন সামহাউ, তাহলে আমার কি আউটপুট কার্ভটা চেঞ্জ হতো না? জি স্যার তার মানে মনে রাখবো ট্রান্সফার কার্ভ ইনপুট কি হচ্ছে তার উপরে বেস করে ড্র করলে হবে না। ট্রান্সফার কার্ভটা আমার সিস্টেমটার রেসপন্স কেমন হবে, সেটার কত ভোল্টেজে চেঞ্জ হবে সেটার উপরে বেস করে ড্র করতে হবে। সো এটা কি বুঝতে পেরেছি তাহলে? জি স্যার ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. এখন আসি আরেকটা ইস্যুতে, যেটা ওই যে তোমাদের একজন বলল যেহেতু যে সামহাউ 45 ডিগ্রি বা এরকম কিছু কার্ভ হবে। আচ্ছা, যদি আমি এরকম একটা কার্ভ আঁকি তাহলে আমি এর গেইন যদি বের করতে চাই তাহলে তুমি কি করবা? দেখো তো এর এক্সিসে কি, এক্স এক্সিসে কি আছে ইনপুট ভোল্টেজ আর ওয়াই এক্সিসে কি আছে? আউটপুট ভোল্টেজ তাহলে আমরা যদি এর যদি একটা কোঅর্ডিনেট দেই দুইটা, তা আমরা এখানে কি পাবো বলো তো? দুইটা কোঅর্ডিনেট পাবো না? তা খেয়াল করো, দেখো প্রথমে আমরা কি থাকে এক্স এর ভ্যালু, পরে থাকে আমাদের কিসের ভ্যালু? ওয়াই এর ভ্যালু। এখানেও আমরা কি প্রথমে এক্স এর ভ্যালু পরে একটা ওয়াই এর ভ্যালু পাবো। এক্স এর ভ্যালু কি রিপ্রেজেন্ট করছে বলো তো এখানে? ভি ইনপুট আর ওয়াই এর ভ্যালু কি রিপ্রেজেন্ট করছে? ভি আউট আউটপুট তাহলে আমরা যদি বলি এখানে গেইন বের করতে, তাহলে আমরা এটা বের করতে পারবো যে ওয়াই এর পার্থক্যকে এক্স এর পার্থক্য দিয়ে বিয়োগফল। এটা মানে কি? স্লোপ আউটপুটের পার্থক্যকে তুমি ইনপুটের পার্থক্য দিয়ে ভাগ করছো। জি তা স্যার আমরা আউটপুট বা ইনপুট মানে তাকে আমরা কি বলি? বুঝতে পারছি কি? জি স্যার তাহলে এইভাবে যদি একটা স্লোপ থাকে তাহলে আমরা ওখান থেকে তার যে স্লোপ যেটা সেটা বের করতে পারি, সেটাই হচ্ছে আসলে গেইন। এখন দেখো তো এই যে আমি এখন এই যে আমরা এই টাইপের কার্ভ গুলিতে দেখো তো, আমি যদি এই জায়গাতে পয়েন্ট নিই, আমি একটা অন্য কালার নিই, এটা বুঝতে আরো সুবিধা হবে। এখানে একটা পয়েন্ট নেই বা এখানে একটা পয়েন্ট নাও বা যেখানে একটা পয়েন্ট নাও, দেখো তো এক্স স্থানাঙ্ক মান কত? মানে ইনপুটের ভ্যালু অলমোস্ট কত থাকছে? 8 8ই থাকছে। বাট আমি যদি এই পয়েন্ট নেই, এই পয়েন্টে আউটপুটের ভ্যালু কত? প্লাস বি স্যাচুরেশন। আর এই পয়েন্টে আউটপুটের ভ্যালু কত? মাইনাস বি স্যাচুরেশন। তাহলে তুমি যদি এই দুইটা পয়েন্টের মধ্যে গেইন বের করো তাহলে আমরা কি বলেছি? উপরে হবে কি আউটপুটের পার্থক্য, তার মানে প্লাস বি স্যাচুরেশন মাইনাস বি স্যাচুরেশন। আর নিচে হচ্ছে তাদের টাইমের পার্থক্য। হ্যাঁ, ডেফিনেটলি দুইটার কোঅর্ডিনেট সেম হবে না, বাট টাইমটা খুবই নেগলিজেবল হবে। তা দুইটা টাইমের পার্থক্য অলমোস্ট কি হবে? টেন্স টু জিরোর মতো কিছু একটা হবে না? জি স্যার তাহলে দেখো তো এখানে গেইন কত পাচ্ছি? স্যার ইনফিনিটি ইনফিনিটি। তার মানে এরকম স্ট্রেট লাইন হলে আমরা ইনফিনিটির মতো কিছু পাচ্ছি।
তো ইনফিনিটি টাইপের গেইন কোন টাইপের সার্কিটে পাওয়া যায়? যেখানে ওপেন লুপ গেইন আছে, বুঝতে পারছি? কম্পারেটর। তার মানে যেখানে আমরা এরকম ওয়াই এক্সিস এর প্যারালাল লম্ব লাইন পাবো, তখনই আমরা বুঝবো যে আমাদের সার্কিটটা আসলে কি কম্পারেটর। বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে ক্লিয়ার হয়েছে? যদি এরকম স্ট্রেট লাইন পাই তাহলে আমরা কি বুঝবো? কম্পারেটর। বাট যদি কোনো স্লোপ থাকে দেখা যায়, তখন আমরা বুঝবো যে ওটা কম্পারেটর না, ওর গেইনটা কত বের করবো, দেন ডিজাইন করবো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই কম্পারেটর ইস্যুগুলি কি পারা যাবে? ঠিক আছে? তো এইখানে এটার কথা আমি বললাম। এখন এখানে আরেকটা প্রবলেম ছিল, এটা আমি আর করে দেইনি, এটা তোমরা নিজেরা দেখবে, এই নোটটা আমি যখন দিয়ে দিব। সো কম্পারেটর রিলেটেড ইস্যু কমপ্লিট। আর কোনো সমস্যা আছে বলো, নাহলে পরেরটায় চলে যাব। পরেও আজকে আমরা বেশি দেখবো না, আমরা এই পেজটাই দেখবো বেসিক্যালি। আর কোনো কোশ্চেন আছে ওই রিলেটেড? না স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ। তাহলে আমরা এরপরে যেটা চলে গেলাম সেটা হচ্ছে যে আমরা কি সবসময় এরকম গেইনই দেখবো যে ইনফিনিটি বা ওপেন লুপ গেইনের মতো অনেক বড় গেইন? আমাদের সার্কিটে কি গেইন এরকম ফিক্সড ভ্যালু অ্যামাউন্ট চাই, না আমরা চাই অনেক সময় আমাদের কন্ট্রোল করা দরকার হতে পারে? আমরা কি সবসময় 2 লাখ টাইমস গেইন নিব, না আমরা ভেরিয়েবল গেইন চাই? বুঝতে পারছো কি বলছি? যে আমরা হয়তো বা ইনপুটের 2 টাইমস চেতে পারি, 5 টাইমস বা 50 টাইমস পেতে পারি, কিন্তু সবসময় কি আমরা এরকম এত বড় গেইন দরকার, নাকি আমরা সবসময় চাবো যে গেইন আমাদের যত দরকার পড়বে ডিজাইন আমরা ওইটাই ডিজাইন করে বসায় দিব? এরকম জিনিস চাবো না আমরা? জি স্যার। এই টাইপের জিনিস ওপেন লুপ দিয়ে কখনো হবে না। সো আমাদের এখানে যেহেতু আমরা অ্যাম্পলিফিকেশন করতে যাচ্ছি গেইন, আমাদের ক্লোজ লুপ সিস্টেমে যেতে হবে। আর আমরা জানি অ্যাম্পলিফায়ারে সবসময় কোন টাইপের ফিডব্যাক ইউজ করতে হয়? নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক। তাহলে আমরা যখনই অ্যাম্পলিফায়ার বানাবো এবং অ্যাম্পলিফায়ার বানানোর পরে সেটা দিয়ে যদি আমরা গেইন কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ ফিডব্যাক নিতে হবে। সো নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কি সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো নেগেটিভ ফিডব্যাক ওপেমে কিভাবে করব? যে ওপেমে এটা যদি আউটপুট টার্মিনাল হয়, তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে ওপেমের 2 নাম্বার পিনের এখানে নিয়ে আসবো। সো এই রেজিস্ট্যান্সের মাধ্যমে যে কানেকশন তুমি 2 নাম্বার পিনে আনতেছো, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা করলে এটা হয়ে যাবে একটা নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা, কিন্তু নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার করতে গেলে এখানে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে আমরা গেইনটা কন্ট্রোল করতে পারি। সো এই 2 নাম্বার পিন থেকে আবার একটা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স বসাতে হবে। তো এই যে রেজিস্ট্যান্স বসাচ্ছি, এই রেজিস্ট্যান্সটাকে নরমালি অ্যাম্পলিফায়ারের জন্য বলা হয় ইনপুট রেজিস্ট্যান্স। আর এই যে আউটপুট থেকে আমি এই 2 নাম্বার পিনের মাঝে যে আমরা রেজিস্ট্যান্স দিয়েছি সেটাকে আমরা নরমালি বলি ফিডব্যাক রেজিস্ট্যান্স। সো এই যে একটা অ্যারেঞ্জমেন্ট তুমি তৈরি করলা যে আউটপুট থেকে 2 নাম্বার পিনের মাঝে একটা রেজিস্ট্যান্স এবং 2 নাম্বার পিন থেকে ইনপুট অথবা আরেকটা টার্মিনাল যেটা সেখানে একটা ওপেন হিসেবে এরকম একটা রেজিস্ট্যান্স দিচ্ছ, এই টাইপের কনফিগারেশনটাই হচ্ছে আসলে একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন। এটা কি বুঝতে পেরেছি? যখনই তুমি এরকম একটা নেগেটিভ ফিডব্যাক বা এরকম একটা লুপ ক্রিয়েট করবা, লুপ কেন বলছি? যে এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার আর এটা হচ্ছে তুমি নেগেটিভ ফিডব্যাক করছো, তখন এখানকার একটা ক্লোজ লুপের মতো হচ্ছে, তখন আমরা এটাকে বলবো। আর এখানকার যে গেইনটা পাবো সেটাকে আর ওপেন লুপ না বললাম, বলবো ক্লোজ লুপ গেইন। ঠিক আছে? তো এই যে ক্লোজ লুপ গেইন করছো, তো এখানে আমরা জানি এটা একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। বাট এখানে আমরা কিন্তু কোনো ইনপুট দেইনি। 3 নাম্বার পিন বা এই যে 2 নাম্বার পিনে এক্সটেনশন যেটা, এখানে কোথাও কোনো ইনপুট দেইনি। এখন তুমি যদি চাও যে কোনো একটা ইনপুট অ্যাপ্লাই করে অ্যাম্পলিফিকেশন করতে, তাহলে আমরা যদি এই 3 নাম্বার পিনের এখানে সোর্স কে বসাই, তখন সোর্স তাহলে আমরা কোথায় বসাচ্ছি, কোন টার্মিনালের কাছে? নন ইনভার্টার। নন ইনভার্টিং। তখন আমরা এই অ্যাম্পলিফায়ার সার্কিটটাকে বলবো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। বুঝতে পেরেছি? বাট এই টার্মিনালটা কি খুলে রাখা যাবে? আমরা একটা কথা বলেছিলাম না যে কোনো টার্মিনালকে ফ্লোটিং রাখা যাবে না? তো এটাকে কি করব? গ্রাউন্ড করো। এটাকে গ্রাউন্ড করে দিব। এই টাইপের কনফিগারেশন হলে আমরা তখন বলবো কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কেন নন ইনভার্টিং বলছি? যেহেতু ইনপুটটা নন ইনভার্টিং টার্মিনালে দিয়েছি। আর এই যে বেসিক কনফিগারেশন যেটা সেট করা আছে সেটা হচ্ছে কি অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন, সেজন্য এটাকে বলছি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আর সেম জিনিসটা যদি আমরা
ইনপুটটা এখন যদি ইনভার্টিং টার্মিনালে এখানে বসাই আর এই টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিই, তখন এটাকে কি বলবো তাহলে? ইনভার্টিং সো এই ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনসেপ্ট কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এটা গেইন আমরা ক্যালকুলেট করব, পরে দেখব, বাট কনসেপ্টটা বুঝতে পেরেছি। তো এই রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? ওকে, তা যখনই আমরা এরকম ক্লোজ লুপ করে ফেলবো, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে আউটপুট থেকে ইনপুটের মধ্যে চলে আসছে এরকম টার্মিনাল, তখন ওপেমের একটা প্রপার্টি চলে আসবে, যেটা প্রপার্টিতে আমাদের এই সার্কিট গুলিকে অ্যানালাইসিস করতে হেল্প করবে। ঠিক আছে, তা এই জিনিসটার মধ্যে ফার্স্ট যেটা প্রপার্টি, সেটাকে আমরা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় হচ্ছে ভার্চুয়াল শর্ট অথবা ভার্চুয়াল আর্থ, এরকম আর্থিং বলা হয় এই টাইপের কনফিগারেশন। ওকে, এটার কি কাজ করে বা কি করবে? ভার্চুয়াল আর শর্ট বলতে কি বুঝি সেটা কি তোমরা জানো? একটু বলবে কেউ? স্যার ওপেন এর ভিতরে শর্ট করা ওপেনের ভিতরে শর্ট করা থাকবে? স্যার কোনো কারেন্ট স্যার ভিতরতে যায় না বা কোনো কারেন্ট ড্রপ হয় না, ভোল্টেজ ড্রপ হয় না। দুই জায়গায় একটা ভোল্টেজ সেম হবে। ওকে, তা আমরা ফার্স্ট যেটা জানি সেটা হচ্ছে যে ওপেমের ইনপুট ইম্পিডেন্স একটা কথা বলা ছিল না? জি স্যার। স্যার তা কি বলা হয়েছিল ইনপুট ইম্পিডেন্স? মানে আমরা যদি ওপেমের প্রপার্টি গুলো চিন্তা করি, সেখানে কি বলা হয়েছিল? ইনপুট ইম্পিডেন্স হাই। অনেক হাই আছে, তার মানে আমরা বলেছিলাম যে এরকম একটা ইকুইভ্যালেন্ট মডেল দেখেছিলাম ওপেমের, যে এরকম একটা রেজিস্ট্যান্স। জি স্যার। তাহলে ইনপুট ইম্পিডেন্স যদি হাই হয়, তাহলে এই দিক দিয়ে বা এই দিক দিয়ে কি ওপেম কোনো কারেন্ট ড্র করবে? না স্যার। কারণ ইনপুট ইম্পিডেন্স হাই মিন্স হচ্ছে আসলে এই জায়গায় ওপেন লুপের মতো, ওপেন এরকম কোনো কারেন্ট ড্র করছে না। তো এইটাও একটা প্রপার্টি যেটা আমরা ওপেমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই টাইপের সার্কিট যখন আমরা ডিজাইন করব, এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখান থেকে কোনো কারেন্ট যাবে না। বুঝতে পেরেছি? বাট এখান থেকে কি ভার্চুয়াল শর্ট জিনিসটা হচ্ছে? আমরা তো দেখলাম যে ভিতরে রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেল, তো ওপেন হয়ে গেলে ভার্চুয়াল শর্ট কেন হলো? আর ভার্চুয়াল কথাটা কেন আমরা বলছি, না আমরা কেন ভার্চুয়াল কথাটা আনতেছি? ভার্চুয়ালের অপোজিটটা কি? রিয়েল। আচ্ছা, তার মানে হচ্ছে রিয়েল যেটা বা অ্যাকচুয়াল শর্ট, যেটা তুমি বলতে পারো যে অ্যাকচুয়ালি কানেক্টেড, এরকম। বুঝতে পেরেছি? তা আমরা এখানে কি ডাইরেক্টলি কোনো কানেকশন আছে? না আচ্ছা, তো ওপেমের ভিতরে কানেকশন আছে? ওপেমের ভিতরেও কানেকশন নেই, তাহলে কেন ভার্চুয়াল শর্ট বলছি? আচ্ছা, ফার্স্টে দেখি শর্ট বলতে কি বুঝি। যে এটা যদি দুইটা টার্মিনাল হয়, এর ভোল্টেজ যদি বলে VA, এর ভোল্টেজ যদি বলে VB, যখন আমি এই দুইটাকে কানেক্ট করে দিব, তাহলে এদের ভোল্টেজ কি আর পার্থক্য থাকবে না, সেম হয়ে যাবে? সেম। বুঝতে পারছো? কারণ আমি যদি দুইটা পয়েন্টের ভোল্টেজের নাম আলাদা বলি, তখন আমি যদি কানেক্ট করে দিই, তারপর আমি বলবো এদের ভোল্টেজ সেম। ক্লিয়ার? তার মানে তখন আর আমি একে আলাদা করে বলতে হবে না, তখন আমি এই দুইটাকেই সেম ভোল্টেজ বলতে পারবো, যে দুইটাই VA বা দুইটাই VB। কারণ আমি দেখতে পাচ্ছি, দেখে একটা তুমি আসলেই অ্যাকচুয়ালি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে শর্ট করে দিয়েছো, কিন্তু আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি এখানে এরকম কানেকশন নাই, মানে এখানে এর সাথে ডাইরেক্টলি কোনো কানেকশন নাই, এরকম ওপেন হিসেবে আছে, বাট বলা হচ্ছে ভার্চুয়াল শর্ট। ভার্চুয়াল শর্ট জিনিসটা হচ্ছে এরকম, যে এই পয়েন্টের ভোল্টেজ যদি সামহাও তুমি বাড়িয়ে বলে দাও যে এখনো এখানকার ভোল্টেজ হচ্ছে VB, সামহাও যদি এই পার্টিকুলার পয়েন্টের ভ্যালু যদি এট এ টাইম বেড়ে VB হয়ে যায়, তখন তুমি যদি এর মধ্যে কোনো মাল্টিমিটার বা ভোল্ট মিটার কোনো কিছু আনো, তখন কি তুমি এদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারবা? না স্যার। তার মানে এই পয়েন্টের ভ্যালু যদি চেঞ্জ করো, এই পয়েন্টের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যাতে এদের দুজনের মধ্যে কোনো ভোল্টেজের পার্থক্য না হয়। এই টাইপের কনফিগারেশনকে বলা হচ্ছে ভার্চুয়াল শর্ট, যে দুইটা কানেক্টেড না, বাট এই দুইটা পয়েন্টের মধ্যে তুমি যখনই ভোল্টেজ মাপবা, তুমি কোনো ভোল্টেজের পার্থক্য পাবা না। স্যার এখানে তো স্যার এটা 2 আর 3 এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, হয় না হ্যাঁ, স্যার। তো ভোল্টেজ তো স্যার তাহলে তো তৈরি হবে না, তো স্যার এর চেঞ্জটা হচ্ছে কি করে স্যার?
আমি হচ্ছে যদি কি স্যার হবে, এটা হচ্ছে ওপেম এর ইন্টারনাল প্রপার্টিটা হচ্ছে এরকম, তা আমরা একটা ছোট ম্যাথমেটিক্যালি দেখতে পারি। সেটা হচ্ছে, দেখো আমরা এরকম ইকুয়েশন কি দেখেছিলাম একটু আগে, ছিল? জি স্যার তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করি এভাবে লিখতে পারি। জি স্যার বলতো ওপেন লুপ গেইনের ভ্যালু কিরকম থাকে? 2 লাখ এর মতো। ইনফিনিটি। 2 লাখ অনেক বড় ভ্যালু না? জি স্যার আউটপুট কি 2 লাখ এত বড় হয়? না স্যার আউটপুট তখন প্লাস মাইনাস 15 এর মধ্যেই থাকে। তাহলে দেখো তো এই জায়গার ভ্যালুটা 10:0 এর মতো হয় না? তুমি যদি এখানে 15 বসাও তাহলে এখানে ডিভাইড করো তো কত আসে? টেন্স টু জিরোই আসে দিয়ে। করে দেখো, সমস্যা নেই, বলো তাহলে কত আসে, আমি লিখে দেখো। বাট আরো ইজি ধরতে পারো, 20 ধরতে পারো। তাহলে কি হবে, 20 বাদ দিলে কত হচ্ছে এখানে 1, তার মানে তুমি একে আসলে 10,000 না কত হচ্ছে দিয়ে ডিভাইড করবো 1/10,000, তার মানে মিলি ভোল্ট বা মিলি কিছু একটা আসতেছে। আর আরো সহজ ক্যালকুলেশন আছে, আমরা যদি এর আইডিয়াল ভ্যালুটা নিয়ে চিন্তা করতাম, ওপেন লুপ গেইনের আইডিয়াল ভ্যালু কত? ইনফিনিটি। হ্যাঁ, কত ছিল? ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে আমরা সামথিং ডিভাইড বাই যদি ইনফিনিটি করি তাহলে কত আসতেছে? 0 স্যার 0। 0। তাহলে দেখো তো, তুমি বললে কি v1 v2 ইকুয়ালস টু 0, তাহলে v1 সমান কি হয়ে যাচ্ছে? বুঝতে পারছি কি? জি স্যার তার মানে এই যে ওপেন লুপ গেইন যেহেতু অনেক বেশি, সেটার উপর বেস করে এইটার প্রপার্টিটাই এরকম যে তাহলে এই দুইটার মধ্যে ভোল্টেজের আসলে পার্থক্য হয় না। তাহলে বুঝতে স্যার এটা পেরেছো? স্যার আইডিয়াল কেসের মানে হ্যাঁ, আইডিয়াল কেসে হলে তুমি এক্স্যাক্টলি ইনফিনিটি পাচ্ছ। আইডিয়াল না হলেও তো তুমি বললাম যে 10 এর মতোই পাচ্ছ, মানে পার্থক্যটা খুবই কম, মিলি ভোল্টে পাবা। মানে স্যার এখানে স্যার ডিরেক্টলি স্যার সমান হয়ে যাচ্ছে আর ওইখানে স্যার মানে টেন্স টু হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটাই প্র্যাকটিক্যালি কেসে তো কোনো কিছু আইডিয়ালের মতো হবে না, বাট কনসেপ্টে বোঝার জন্য আমার কাজে দিবে। বুঝতে পেরেছো? তাহলে এই প্রপার্টিটাকে বলছে ভার্চুয়াল শর্ট। তবে মনে রাখবো এই ভার্চুয়াল শর্টটাও আবার এরকম না যে সব সময় ভ্যালিড থাকবে। ততক্ষণ ভ্যালিড থাকবে যতক্ষণ তোমার আউটপুটের রেঞ্জটা এর মধ্যে থাকবে। মানে তোমার যদি আউটপুটের রেঞ্জ বলতে বোঝাচ্ছে, তুমি যদি এমন একটা আউটপুট পাও সেটা এর দুইটা রেঞ্জের মধ্যে থাকবে, দ্যাট মিনস স্যাচুরেশনে পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় তুমি ভার্চুয়াল শর্ট পাবা। যখন এটা স্যাচুরেশনে পৌঁছে যাবে তখন আর এই জায়গায় ভার্চুয়াল শর্ট থাকবে না। এই জিনিসটা তুমি আমি এভাবে করে থিওরিটিক্যালি তোমাকে দেখাতে পারবো না, বাট তুমি এই জিনিসটা ইয়েতে পাবা, ল্যাবে যদি কখনো করো ইন ফিউচারে, একটা ওপেন দিয়ে যদি দেখো যে সামহাও আমি এমন ভাবে গেইন অ্যাডজাস্ট করলাম যে আউটপুটের ভ্যালুটা ধরো থিওরিটিক্যালি ধরো 20 ভোল্ট আসলো বা 25 ভোল্ট আসলো, বাট আমরা জানি যে আউটপুট 15 বেশি দিতে পারবে না, যেহেতু আমরা বায়াসিং 15 দিয়েছি। তখন দেখবো যে এই দুইটার মধ্যে যদি মাল্টিমিটার বসাও, দেখবো যে এদের মধ্যে একটা ভোল্টেজের পার্থক্য দেখাচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, তোমরা কি অ্যাটেন্ডেন্স তো দাওনি না? না স্যার। আচ্ছা, তাহলে তো তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তো আজকে আর এক্সট্রা কিছু দেখাবো না। তো এই পর্যন্ত যেটা দেখেছি এগুলি কি বুঝতে পেরেছি? বা এই কনসেপ্ট যেটা বললাম এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ভার্চুয়াল শর্ট জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি স্যার এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এই প্রপার্টিটাকে আমরা হেল্প নিয়েই আসলে পরবর্তী যে এই যে অ্যাম্প্লিফায়ার আছে এগুলি ক্যালকুলেশনে ব্যবহার করব। বুঝতে পেরেছো? স্যার কম্পারেটর ক্ষেত্রে তো স্যার ভার্চুয়াল শর্টই থাকবে তাই না স্যার? কম্পারেটরে যেহেতু গেইন অনেক বেশি আর কম্পারেটরে তো কোনো ফিডব্যাক কানেকশন নাই, তো ওখানে যদি ভার্চুয়াল শর্ট হতো তাহলে তো আসলে V1 V2 সবসময় সেম হয়ে আউটপুট 0 হয়ে যেত। জি স্যার। আর কম্পারেটর এই জন্য বলছি যে কম্পারেটরের আউটপুটটা যেটা তুমি পাচ্ছ ক্যালকুলেট করে, সেটা কি আসলে আউটপুটের রেঞ্জের মধ্যে হচ্ছে না অনেক বেশি ভোল্টেজ পেয়ে যাচ্ছ, অনেক বেশি। তাহলে তো ভার্চুয়াল শর্ট থাকছে না। ঠিক আছে? জি স্যার। ওকে, তার কোনো কোশ্চেন আছে আজকে যেগুলো দেখলাম? আচ্ছা স্যার এই যে একটু আগে স্যার যে রেফারেন্স স্যার 8 ছিল যেটা স্যার যে উপরে স্যার একটু জোরে বলো, আমি শুনতে পারছি না আসলে। এই যে আগের সার্কিটটাই স্যার হ্যাঁ বলো, আগের সার্কিটে আমি যাচ্ছি। হ্যাঁ স্যার এটাই হ্যাঁ। মানে স্যার এই যে যখন স্যার এই যে 8 এ হয় স্যার মানে আগে যে একটা ইয়াটা দেখাইছে বা এটাই দেখি স্যার হ্যাঁ। স্যার এই যে 3 তে স্যার আপনার এই ইনপুটটা স্যার ওই যে ভি স্যাচুরেটেড
নেগেটিভ হলে স্যার ইনপুটটা স্যার যে নিচে এসে ডানে গেল কেন স্যার? মানে এটা এখানে জানা যাচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা ইকুয়েশনে দেখেছিলাম যে যখন ইনপুটের ভ্যালু রেফারেন্সের সমান হবে তখন আউটপুট 0 হবে। আর ইনপুটের ভ্যালু যখন রেফারেন্স থেকে বেশি হবে তখন আউটপুটের ভ্যালু কি হবে? নেগেটিভ ভি স্যাচুরেশন। তা এরপরে তুমি ইনপুট যতই বাড়াবা আউটপুট কি হবে? ভি স্যাচুরেশনে ফিক্স থাকবে না? এজন্য মাইনাস ভি স্যাচুরেশন দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? এটাই যে এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারবা। তুমি অ্যান্সার পেয়েছো? স্যার মাইনাস হলে কি স্যার লেফটে যাবে না? বুঝিনি। আর তো জোরে বলো। মানে স্যার এটা ইনপুট স্যার বামে গেল না কেন স্যার এটা এই সাইড? এটা এদিকে কেন গেল না? জি স্যার। কারণ হচ্ছে আমরা তো এখানে বলছি যে ইনপুটের ভ্যালুতে আমরা বাড়াবো পজিটিভ। কত থেকে বাড়াবো? 3 থেকে বাড়াবো। এই জায়গায় ইনপুটের ভ্যালু 3। ইনপুটের থেকে 3 থেকে বাড়ালে আমি যদি ধরি 4 এ যাই, 5 এ যাই বা 10 এ যাই, এগুলি ডান দিকে ভ্যালু না? জি স্যার। তাহলে আমি এজন্য ডান দিকে গেছি। এখন তুমি যদি চাও ইনপুটের ভ্যালু 3 থেকে কমাবো, যেমন 2, 1, 0 বা -1, -10, সেই ভ্যালুগুলি কোথায় দেখো তো? এখানে না? বুঝতে পেরেছো? তো এইগুলি ভ্যালুর জন্য আউটপুট কি হবে দেখো তো? সো আমি এখান থেকে ড্র করেছি। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার ক্লিয়ার। এখন বুঝতে পেরেছো কেন এরকম হয়েছে? স্যার তো এইটার জন্যই বলেছি যে আমরা ফার্স্টে সবসময় রেফারেন্সটা চিন্তা করবো যে রেফারেন্সটা কত, দেন আমি রেফারেন্স বুঝলাম এই যে এই জিনিসটা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? স্যার Okay, আমরা আর- কি ফিডব্যাক হিসাবে স্যার সবসময় মানে রেজিস্ট্যান্স ইউজ করি? বুঝি ফিডব্যাক হিসেবে সবসময় রেজিস্ট্যান্স ইউজ করি মানে হ্যাঁ এক্সাক্ট। এখানে এটার কথা বলছো? জি স্যার। ফিডব্যাক হিসেবে আমরা রেজিস্ট্যান্স ইউজ করি, কিন্তু ইন্টিগ্রেটরে আমরা কিন্তু দেখেছি যে ফিডব্যাক হিসেবে আমরা ক্যাপাসিটর ইউজ করেছি। জি ল্যাবে স্যার দেখেছো না? একটা জি হ্যাঁ, স্যার। তার মানে এখানে আমরা অন্য ইয়েও করতে পারি, বাট এফেক্টিভলি কিন্তু ক্যালকুলেশন করার জন্য এর রেজিস্টিভ ভ্যালুটাও দরকার পড়ে। এই জন্য কিন্তু দেখবে প্র্যাকটিক্যাল সার্কিট এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করা হতো। ঠিক আছে? তবে আমরা ফিডব্যাক হিসেবে রেজিস্ট্যান্স অন্য কিছু ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে? স্যার ক্যাপাসিটর ইউজ করলে তো সেক্ষেত্রে স্যার মানে সেম হওয়ার কথা না, মানে ইনপুট একই আউটপুট। হবে, একই রকমই আসবে। কিন্তু ক্যাপাসিটর যেহেতু সব ফ্রিকোয়েন্সিতে একই রকম রেসপন্স করে না, ইনপুটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে রেসপন্স চেঞ্জ হয়ে যাবে। সেজন্য এমন কন্ডিশন হতে পারে যে ইনপুটটার ডিসি চলে আসলো। ডিসি তে ক্যাপাসিটর কিভাবে কাজ করে? ওপেন। ওপেন। তাহলে কি এনে ফিডব্যাক কোনো কানেকশন থাকবে? না স্যার। তাহলে তো এটা আর ক্লোজ লুপই থাকছে না। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। তার মানে যেসব এলিমেন্ট ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট সেখানে আমাকে আসলে ওইভাবে জিনিসটা অ্যানালিসিস করে বসাতে হবে। স্যার এটা স্যার বাফার হলো কি স্যার ফিডব্যাক হয় স্যার বাফারে? বাফারে ফিডব্যাক হয়, কিন্তু ফিডব্যাকে কোনো যেহেতু এলিমেন্ট নাই সেজন্য ফিডব্যাক এলিমেন্টের কোনো এফেক্ট নাই। কারণ বাফার সার্কিটটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। তা সেখানে এরকম কানেকশন না? তা তুমি এখানে যেহেতু দিচ্ছ এখানে ফিডব্যাক আছে না, এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক, বাট যেহেতু ফিডব্যাক এলিমেন্ট যদি তুমি এখানে বসিয়েও দাও সেটাও কোনো আসলে আসা যায় না। কারণ এই এলিমেন্টে যে কারেন্ট তো আর ফ্লো করছে না হিসেবে। কারণ একটাই লুপ না, ওপেন কি এখান থেকে কারেন্ট ড্র করবে? না স্যার। না স্যার ওপেন কি ইনপুট সাইড থেকে কারেন্ট ডেলিভার করবে? এটা তো উপর দিয়ে স্যার করবে? উপর দিয়ে করে। আউটপুট থেকে ডেলিভার করবে, বাট আউটপুট থেকে যদি ডেলিভার করতে সার্কিট তো কমপ্লিট করতে হবে। ইনপুট থেকে যদি কারেন্ট না নেয় তাহলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে? কথাটা কি বুঝতে পারছো না পারোনি? ধরলাম ওপেন আউটপুট থেকে কারেন্ট দিচ্ছে, কিন্তু ইনপুটে যদি কারেন্ট নাও, আমার কথা হচ্ছে একটা সার্কিট কখন কমপ্লিট হবে? এটা ধরো সোর্স আছে এখানে, এই পাশে এবং এই পাশে দুই পাশে যখন গ্রাউন্ড হবে তখন কানেক্ট হবে না? ওপেন যদি এখান থেকে কারেন্ট ড্র করতো তাহলে তুমি এদিক থেকে কারেন্ট আসতে পারতো। ওপেন কি এখান থেকে কারেন্ট ড্র করবে? না স্যার। করবে না। তাহলে এখান থেকে কারেন্ট তো যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না, তো এখান থেকে কারেন্ট আসবে না। বুঝতে পারছো? তুমি যদি রেজিস্ট্যান্স দাও তাও আসবে না। আচ্ছা, তাহলে কাজ কিভাবে করছে এই সার্কিটটা? আমার হিসাবে তো এই সার্কিটটা তো কাজ করার কথা না। কেন করছে? এই দুইটা পিন কি ভার্চুয়াল শর্ট বলা হয়েছে না?
তাহলে এই জায়গায় যে ভোল্টেজ তুমি এখানে কি সেম ভোল্টেজ পাবা না ডিফারেন্ট ভোল্টেজ পাবা? Same voltage। সেম তাহলে এই ভোল্টেজটা দেখো এখান থেকে তার দিয়ে কানেক্টেড না, বাট এখানে কি কোনো কারেন্ট ফ্লো করছে? না sir। কারেন্ট ফ্লো না করলে আসলে আমরা কি জানি, তো শর্টের মতো হবে যাচ্ছে না অলমোস্ট। মানে তুমি এই জায়গার যে ভোল্টেজ এখানে দিকে তুমি ডাইরেক্টলি কারেন্ট যাচ্ছে না, তো এই কারেন্টের জন্য এটা ওপেন সার্কিটের মতো। তাহলে আমরা এই জায়গায় যেহেতু ডাইরেক্ট তার দিয়ে কানেক্ট আছে, তুমি আউটপুটে ওই ভিআই ভোল্টেজ দিবে। ঠিক আছে? তো আর কোনো কোশ্চেন আছে? না থাকলে তাহলে শেষ করে দিই। ওকে, তাহলে তোমাদের এক্সাম হচ্ছে সানডেতে 10:30 তে AM এ, ঠিক আছে? জি স্যার। ওকে তাহলে ঠিক আছে, তো ভালো করে এক্সাম দিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।